নমস্কার। শুরু করছি রামধনু প্রতিবেদনে আরো এক মারাত্মক ঘটনা। আজ কিন্তু গল্প বলবো না, আজ কিন্তু ঘটনা বলবো। এই ঘটনাটা শুনুন, একটু মন দিয়ে শুনবেন যে ভারতবর্ষে এখন কি সত্যি এরকম হয়, তাও আবার পশ্চিমবঙ্গের ভেতর, ওয়েস্ট বেঙ্গলের ভেতর। হ্যাঁ, এখনো হয়। যে ভদ্রলোক এই ঘটনাটা লিখছেন তার নিজের জীবনে তার পরিবারের সাথে ঘটেছিল এক মারাত্মক ঘটনা। ঘটনাটা শুনতে থাকুন। 2012 সাল। ভদ্রলোক সুশীল প্রামাণিক, মুর্শিদাবাদে বাড়ি। ভদ্রলোকের অনেক রকম ব্যবসা, এক ছেলে এক মেয়ে। ছেলের বয়স 14-15 বছর বয়স, মেয়েটির বয়স 8 বছর বয়স। মেয়েটি ছোট, ছেলেটি বড়। তার স্ত্রী, এক পুত্র এক কন্যা। সুশীলবাবুর এই হচ্ছে সংসার। অগাধ পয়সা করে ফেলেছে সুশীলবাবু। ব্যবসা করেন, শাড়ির ব্যবসা, মুর্শিদাবাদে নিজস্ব সিল্ক প্রিন্টেড কারখানা। তারপর মুর্শিদাবাদী সিল্ক উনি নিজে প্রডিউস করেন, তৈরি করেন। পয়সার অভাব নেই। বিশাল 2তলা 3তলা বাড়ি। আবার ওইখান থেকেই, মুর্শিদাবাদ থেকেই ওনার আরেকটা বাড়ি আছে, যে বাড়িটা হচ্ছে রামপুরহাটে। সেই রামপুরহাটে একটা বাগান বাড়ি করা আছে। ভদ্রলোক মাঝে মাঝে আত্মীয় স্বজন নিয়ে ওই বাড়িতে পিকনিক করতে আসে বা গেট টুগেদার করতে আসে। ভদ্রলোকও নরম প্রকৃতির মানুষ ছিল সুশীল প্রামাণিক। তার জীবনের ঘটনা, তিনি একটি ছেলেকে রাস্তা থেকে তুলে এনে মানুষ করেন। যখন তার বড় ছেলের বয়স 2 বছর বয়স, তখন একটি ছেলেকে রাস্তা থেকে দেখে মনে হলো খুব ভালো ঘরের ছেলে, মায়া পড়ে গেল সুশীলবাবু সেই ছেলেটির ওপর। সেই ছেলেটি একদিন দোকানের সামনে এসে দাঁড়িয়ে, তার নিজের একটা শাড়ি, সিল্কের শাড়ি, বিশাল শোরুম ছিল। দোকানের সামনে এসে কিছু খাওয়ার জন্য পয়সা চাইছিল। ছেলেটির বয়স তখন 6-7 বছর হবে। তা সুশীলবাবু তাকে ডেকে পেট ভরে খাওয়ায় এবং তার বাড়ি কোথায় সব জিজ্ঞেস করে। বললো, আমার কেউ নেই, আমার বাবা মা কেউ নেই। তা তুই থাকিস কোথায়? বললো, আমি প্ল্যাটফর্মই থেকে যাই, শুয়ে পড়ি রাতে। বললো, কেউ তো রাতেও নেই? বললো, না, আমি কবে যে আমার বাবা মাকে দেখেছি আমার মনেও নেই। তবে একটু জ্ঞানত মনে হয়, আমার মায়ের ছবিটা মনে পড়ে। আমার যখন বছর 3-4 বয়স, তখন আমার মা মারা যায়। এখন ছেলেটির বয়স 6 বছর হবে। এবার ছেলেটি, সুশীলবাবু তো খুব পছন্দ হয়ে গেছে, ছেলেটিকে বাড়িতে নিয়ে আসবে। ছেলেটিকে বলল, তোর নাম কি? বললো, আমার নাম উত্তম। ও তো উত্তম কি? বললো, উত্তম বলে ডাকতো। কি আমি, আমার টাইটেল ফাইটেল আমি কিছুই জানি না, আমার বাবা মাকে তাই জানি না। সুশীলবাবু উত্তমকে বাড়িতে নিয়ে আসেন এবং নিজেরই টাইটেলটা উত্তমকে বলে, তোর আজ থেকে টাইটেল হবে উত্তম পাড়ামানিক। তুই এই বাড়িতেই থাকবি, পড়াশোনা করবি, তোকে বড় করব, তারপর তোর ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করবি। এই করতে করতে
উত্তমের বয়স হয়ে গেল প্রায় 25-26 বছর। এবার যখন নিয়ে এসেছিল তখন 6-7 বছর, 19টা বছর পেরিয়ে গেছে। উত্তমের সঙ্গদোষ, খুব খারাপ সঙ্গদোষে পড়ে গেছে। কারণ জিনটা যাবে কোথায়? সে মাঝে মাঝে মানে সুশীলবাবুর কাছ থেকে পকেট থেকে টাকা সরিয়ে নিত, অ্যাকাউন্ট থেকে, সুশীলবাবুর অ্যাকাউন্ট থেকে চেক নিজের নামে সই করে টাকা তুলে নিত মাঝে মাঝে। সুশীলবাবু জানতে পারত, জেনেও কিছু বলতো না, যে কিছু বলতে গেলে যদি চলে যায়, উত্তম চলে যায় বাড়ি থেকে, তাহলে ওর মাও, সুশীলবাবুর স্ত্রীও খুব কষ্ট পাবে, সুশীলবাবুও খুব কষ্ট পাবে, আর ওর ভাই, মানে যাকে ভাই ভাই করে পরিচয় করিয়েছে সুশীলবাবুর ছেলেকে, ছেলেও উত্তম উত্তম করতে, উত্তম দা করতে করতে খেলাধুলা করতো, ওইভাবে আস্তে আস্তে বড় হচ্ছে। তারপরে একটি মেয়ে হয়, কন্যা সন্তান। মেয়েটি উত্তম দা করতে করতে আস্তে আস্তে বড় হয়। উত্তম কি করলো, ভেতরে ভেতরে চক্রান্ত করতে লাগলো। অত বড় বাড়ি, দুটো বাড়ি, একটা রামপুরহাট, একটা মুর্শিদাবাদে, তার কারখানা, তার দুটো শোরুম, সুশীলবাবু সব ওর নামে করে নিতে হবে। হঠাৎ একদিন সুশীলবাবুকে তার অফিস ঘরে বলল, আজ কিন্তু আপনাকে সব আপনার সম্পত্তি লিখে দিতে হবে। বলছে, কি বলছো তুমি? বলছে যে আমি যেটা বলছি সেটা শুনুন। শোরুম থেকে তার বাড়িটা হচ্ছে মিনিট 15-20 লাগে আসতে। এবার উত্তমে সুশীলবাবুর স্ত্রী নিজের ছেলের মতোই ভালোবাসত। ভুলিয়ে ভালিয়ে সেদিনকে উত্তম সুশীলবাবুর স্ত্রীকে আর ছেলেকে আর মেয়েকে নিয়ে রামপুরহাট চলে যায় একটি লোককে দিয়ে। সেই লোকটিকে বলে, রামপুরহাটে এই বাড়িতে ওদের বন্দি করে রেখে দাও। মানে কিরকম সিনেমাটিক ব্যাপার। সুশীলবাবু বলল, কি পাগলামো করছিস উত্তম তুই? এই সম্পত্তি তো সব তুই, ভাই, বোন সবাই তোরা ব্যবহার করবি। আমার আর কতদিন? আমার তো আস্তে আস্তে বয়স হয়ে যাবে। সুশীলবাবুর বয়স তখন এই ধরুন 50-52 বছর বয়স। আমি ওসব কোনো কিছু শুনতে চাই না বলে সুশীলবাবুর সঙ্গে তর্কাতর্কি করতে করতে সুশীলবাবু বাড়িতে এসছে। এসে দেখছি যে তার স্ত্রী নেই, তার ছেলে নেই, তার কন্যা নেই। বললো, এরা কোথায়? বললো, আমি কিছু জানি না এরা কোথায় চলে গেছে, আর আপনাকেও এই বাড়িতে আর থাকতে হবে না। বলছে, তার মানে? বলছে, তার মানে যা এই বোঝায় আজ থেকে এই বাড়ি আমার, এই সম্পত্তি, এই দোকান কারখানা সবই আমার। আর বেশি কথা বলতে গেলে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার কন্যা সবকে আমি মেরে ফেলব। সুশীলবাবু বলছে যে, তুমি কি পাগল হয়ে গেল উত্তম? বলছে, আমি পাগল হইনি, আমি যা বলছি আমি ঠিক করেছি। এবার বলল যে, ঠিক আছে, আমি আমার ছেলে, বউ, কন্যা কোথায় আছে বল, আমি চলে যাবো। আমি এই বাড়ির সম্পত্তি সব তোকে দিয়ে চলে যাবো, আমার ছেলে বউকে সব ফেরত পাবে। তুমি আগে আমাকে লিখে দাও সব কিছু, সব এই দলিলের কাগজে সব লিখে সই করে দাও। বলছে, ঠিক আছে, আমি সই করে দেবো। বলছে, আমাকে আজ রাতটা থাকতে দে। বললো, ঠিক আছে, কাল সকালবেলা আমার যেন সই করে, তবে তুমি সই করে দিলে তবেই তোমার ছেলে বউ সব বাচ্চা পাবে, নাহলে তুমি পাবে না। সুশীলবাবু সারা রাত ঘুমোতে পারছিল না। রাত্রি তখন ঘড়িতে 11টা বাজে। সুশীলবাবু শুনছে উত্তম পাশের ঘরে কার সঙ্গে কথা বলছে অত রাতে বাই ফোনে। খুব
আস্তে আস্তে কথা বলছে ফিস ফিস করে। আর শীতের রাত তো, এই ঘর থেকে ও ঘরে একটা ফিসফিসানি কথা বলার শব্দ শোনা যাচ্ছে। আস্তে করে সুশীলবাবু উত্তমবাবুর দরজার কানটায় কান পেতেছে। বলছে, কাল সকালবেলায় আমি সুশীলবাবুকে বাড়ি থেকে বার করে দেবো। ও হয়তো গাড়িটা নিয়ে চলে যাবে, সুশীলবাবু বেরোবে যখন। তোরা কিন্তু মনে করে তুই ওই ভদ্রলোককে বলে রেখেছিস, ট্রাকওয়ালা ড্রাইভারকে? বললো, হ্যাঁ সব বলে রেখেছি। বলে, একদম চেপটে দিবি, তার বডির কোনো চিহ্ন যেন না থাকে। সুশীলবাবু শুনতে পেয়ে, কানটা পিতে শুনতে পেয়ে শরীর থরথর করে কাঁপতে থাকে। সে কোন রকমে ভোর রাতে, তখনও ভোরের আলো বেরোয়নি, অন্ধকার থাকতে। রাত্রি তখন 4টে, 4:30 হবে, ভোর হয়নি, শীতের রাত। আস্তে করে নিচে থেকে, একতলা গ্যারেজ ঘরের থেকে গাড়িটা বার করেছে। গাড়িটা বার করে রাস্তার ওপর দিয়ে চালিয়ে চালিয়ে আসছে, ভেতরের রাস্তার উপর দিয়ে এসে মেন রাস্তায় উঠে গাড়ি স্পিড তুলে দিয়েছে। তখন আস্তে আস্তে ভোর হয়ে আসছে। দেখছে দূরে একটা ট্রাক্টর তার মুখের দিকে, গাড়িটার মুখের দিকে ছুটে আসছে। সে বুঝতে পারছে যে কি করবে কি করবে। এদিকে সুশীলবাবু গাড়ির স্পিডও মোটামুটি ভালো। হঠাৎ আস্তে করে স্লো করে সে আর দিশাহারা হয়ে গেছে। সে বাঁদিকে একটা জঙ্গলের খাল ছিল, গাড়িটা ধার দিয়ে গিয়ে দরজাটা খুলে, হাতে একটা অ্যাটাচি নেওয়া ছিল বাড়ি থেকে যখন বেরিয়েছিল সুশীলবাবু, সে অ্যাটাচিটা নিয়ে ঝাঁপ দিয়েছে। যখন ঝাঁপ দিয়েছে, গাড়িটা একদম সঙ্গে সঙ্গে ট্রাক্টরের সামনাসামনি চেপটে দুমড়ে হয়ে গেছে। তখন ভোরে কিছু সাইকেল পাস হচ্ছিল, দুধালার এসব বাজারওয়ালা সব সাইকেল নিয়ে যাচ্ছিল। তারা দেখে গাড়িটার ওই অ্যাক্সিডেন্ট দেখে ট্রাকটা তখন মেরে দিয়ে পালিয়ে গেছে। গাড়িটা চেপটে দুমড়ে রাস্তায় পড়েছিল, সব ভিড় হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট। সুশীলবাবু আস্তে আস্তে, সেই সময় যখন ঝাঁপিয়েছে তখন লেগেছিল, মিনিট 10-এর মতো সেন্স ছিল না। যখন আস্তে আস্তে সেন্স আসে, খালটার ওপরে আস্তে আস্তে ওঠে রাস্তাটার কাছে, দেখছে গাড়িটার সামনে ভীষণ ভিড়। দেখে একটা ইয়েলো ট্যাক্সি ওই দিক থেকে আসছে, হাত দেখিয়েছে, খালি ট্যাক্সি দাঁড়িয়ে গেছে। বলছে যে, দাদা একটু চলুন, আমাকে নিয়ে চলুন। ও উঠে পড়েছে, বলছে, কোথায় যাবেন বাবু? ইন্ডিপেন্ডেন্ট বলছে, আমি বলছি আপনাকে। এবার ওর এক বিশেষ বন্ধু ছিল, দীপক বাবু তার নাম। তার বাড়ি হচ্ছে আপনার কলকাতা মধ্যম গ্রামে। বলেছে, দীপক, আমার খুব বিপদ, আমাকে 2 দিন তোর বাড়িতে থাকতে দিবি, আশ্রয় দিবি? বলছে, কি হয়েছে? বলছে, আমি গেলে তোকে সব বলবো। বলছে, 2 দিন কেন? তুমি 2 মাস 2 বছর থাকতেও পারো আমার কাছে। তখন বলছে, ঠিক আছে। একদম ওইখান থেকে বাইক গাড়ি মধ্যম গ্রাম এসছে। মধ্যম গ্রামে যখন এসছি দীপকের বাড়িতে, সকাল হয়ে গেছে। দীপক বলছে, কি হয়েছে? সুশীল, তোমার কি হয়েছে? দীপক হচ্ছে ওর ছোটবেলার বন্ধু। বলছে যে, এরকম ব্যাপার, ওই যাকে উত্তমকে রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছিলাম, ও আমার সব সম্পত্তি আমাকে মারধর করে, আমাকে, আমার বউ, ছেলে, মেয়েকে কোথায় নিয়ে গুম করে দিয়েছে, না মেরে দিয়েছে তাও বলছে না। বলছে, সম্পত্তিতে নাহলে ওকে মেরে পুঁতে দেবো তোর বউ বাচ্চাদের। কি বলছিস? বলছে, আমাকে বাঁচা, আমি এখন পথের ভিখারি হয়ে যাচ্ছি। বলছে, তুই চুপ কর, তোর কিচ্ছু হবে না। বলছে, আমার সঙ্গে একজনের জানাশোনা আছে, আমি হয়তো সে কিছু উপকার করতে পারে তোর। বললো, ঠিক আছে, তার কাছে নিয়ে চল। এবার তার বাড়ি মধ্যমগ্রামে, দীপকের বাড়ির থেকে 8-10টা বাড়ি পরে, তার একটু ভেতরে, গলির ভেতরে বাড়ি, অনেকটা জায়গা নিয়ে 2টো ঘর। বলছে যে, সে কিন্তু
এমন মানুষের ক্ষতিও করে, আবার মানুষের প্রাণও ফিরিয়ে দেয়। শুনেছি আমি কোনোদিন যাইনি, লোকের মুখে শোনা। বললো চল না, আমাকে নিয়ে চল না। তো ভদ্রলোককে দীপক সুশীলবাবুকে নিয়ে গেছে সেই ভদ্রলোকের কাছে। ভদ্রলোক হচ্ছে ভট্টাচার্যবাবু নাম, সুশান্ত ভট্টাচার্য, তান্ত্রিক। সে আবার তন্ত্র সাধনায় মরা মানুষকেও জ্যান্ত করে, আবার মরা মানুষকে নিয়ে কথা বলে। তার মধ্যে এমন একটা শিক্ষা নিয়েছিল সুশান্তবাবু, ব্ল্যাক ম্যাজিক এসব এখানকার নয়, ভারতবর্ষের নয়, এটা আফ্রিকার জঙ্গলে, হাইটি, ওদের ভাষায় লেখা ব্ল্যাক ম্যাজিক। এই ম্যাজিকে মানুষের মৃত্যু হাতের মুঠোতে ধরে রাখে, যে কোনো সময় হাতের মুঠোটা খুলে দিলে তার মৃত্যু হয়ে যাবে। মানে এত সাংঘাতিক ব্ল্যাক ম্যাজিক। এবার সুশান্তবাবুর ঘটনাটা বলি। এ তো শিখেছিল লোকের সেবা কাজ করার জন্য। সুশান্তবাবু যে তন্ত্র সাধনা শিখেছিল লোকের উপকার করার জন্য, আর ব্ল্যাক ম্যাজিকও শিখেছিল কেউ যদি মৃত্যুর পথ যাত্রী হয় তাকে বাঁচানোর জন্য। এবার দীপক সুশান্তবাবুর কাছে গিয়ে সব কথা খুলে বলে তার বন্ধুকে এই মুহূর্তে বাঁচাতে হবে। সব কথা শোনার পর সুশান্তবাবু বলে, ঠিক আছে, আমাকে 2 দিন সময় দিন। আমি বললাম, আপনি কথা দিন আমাকে আমার ছেলে বউ বাচ্চা সব বেঁচে আছে তো? বললাম, আমি না জানি তবেই আপনাকে বলতে পারবো। সে বলল, আপনি 1 ঘন্টা বসুন ঘরে। বাইরের ঘরে বসলো, ভেতরে ঘরে চলে গেল সুশান্তবাবু। কিছু তন্ত্র সাধনা শুরু করলো। 1 ঘন্টা পর বেরিয়ে এসে বলল, যাও, আমি তোমার কাজ করে দেব। তোমার বউ বাচ্চা ছেলে সব বেঁচে আছে। কোথায় আছে সেটা আমি জানতে পারিনি, সেটা আমি রাত্রিবেলা জানবো। কালকে তুমি এসো। আর ওর যদি কোনো বস্ত্র বা মাথার চুল তোমার কাছে থাকে বা শরীরে ব্যবহার করতে এমন কিছু জিনিস থাকে, সেটা আমাকে তোমার একটু দিতে হবে, যেটাও শরীরের মধ্যে থাকতো। বলছে যে এবার ওর মনে হলো ওর তো বুক পকেটে একটা টেলিফোন ডায়েরি থাকতো সব সময়। বললো যে এরকম তো কোনো কিছু নেই। হঠাৎ অ্যাটাচিটা খুলে মনে হলো, আরে এই টেলিফোন ডায়েরিটা তো ঘরের মেঝেতে রাত্রিবেলায় পেয়েছিলাম, এটা তো উত্তমে পকেটেই থাকতো। সুশান্তবাবু বলল যে এটাই তাহলে আমার হবে, দিন। তখন ওটা হাতে দেওয়ার পর এবার উনি তো বেরিয়ে এলেন। সুশান্তবাবু সারা রাত্রি হোম যজ্ঞ করলেন, 3টে মোমবাতি জ্বালালেন। 3টে মোমবাতি জ্বালিয়ে হোম যজ্ঞ করে ওর ঘরে একটা কালো একটা পুতুল ছিল, সে পুতুলের প্লাস্টিক কারখানা থেকে কুড়িয়ে এনেছিল, সেই পুতুলটাকে জাগ্রত করল। পুতুলটাকেও একটা বাচ্চা ছেলের পুতুল, সে পুতুলটাকে জাগ্রত করলো। তার মধ্যে উত্তমে রূপ ধারণ করালো, উত্তমকে সেই পুতুলের মধ্যে প্রবেশ করালো। এবার একটা একটা মন্ত্র দিচ্ছে আর জল ছেটাচ্ছে। আর উত্তম সেই বলছে, কে তুই? বলছে, আমি উত্তম। বলছে, তুই কেন তোর যে তোকে রাস্তা থেকে তুলে এনেছে তাকে তুই কেন মারতে চাইছিস? কিছুই বলছে না। বলছে, আমি ওকে মেরে ফেলবো, ও আমার সব সম্পত্তি দেবে। বলছে, কিছুতেই হবে না, তোর ছেলে বউ কন্যা কোথায় রেখেছিস? তখন বলছে, বল, নইলে তোকে এখন এমন ভাবে মারবো, দগ্ধে দগ্ধে মরবি তুই। গায়ে গাবার জল ছিটিয়েছে, তখন খুব চিল্লাচ্ছে, বাঁচাও আমাকে, বাঁচাও পুতুলটা। তখন বলছে যে
একটা হাত ধরে হ্যাচকা টান দিয়ে একটা হাতের পুরো এখান থেকে কবজি টেনে খুলে দিয়েছে পুতুলটার। খুব জোর চিৎকার করে উঠেছে পুতুলটা, আ করে বলছে আমাকে বাঁচাও। ওর ছেলে বউ কন্যা সব ওর রামপুরহাটের ওনার যে বাড়ি আছে সেই বাড়িতে সুশীলবাবুর স্ত্রী কন্যাকে রেখে দিয়েছে, ওইখানে চিলেকোটা ঘরে আছে। এবার বলল যে তুই ওনার সব সম্পত্তি ফেরত দে, নইলে কিন্তু তোকে লুলা করে রেখে দেবো ঘরের মধ্যে। তো তখন বলছে যে তুই আমি ফেরত দিলে ও তো আমাকে মেরে ফেলবে। বলছে ও কিচ্ছু করবে না, আমি কথা দিচ্ছি, তুই কথা দে আগে ওর সম্পত্তি ফেরত দিবি কিনা। আবার একটা পা ধরে টান দিয়ে পুরো মুচকে পুরো গুড়িয়ে দেওয়ার মতো দিয়ে পায়ের দিকটা আগুন জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। তখন পুড়তে পুড়তে কালো হচ্ছে আর চিৎকার করছে পুতুলটা, বলছে আমি তোমার সম্পত্তি ফেরত দিয়ে দেবো। বলে কাল সকালবেলায় সুশীলবাবু তোমার কাছে যাবে। বললে সুশীলবাবু নেই, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলল যে না, সুশীলবাবু বেঁচে আছে, সুশীলবাবু কাল সকালে তোমার কাছে যাবে, তুমি সব সম্পত্তি ওকে হাতে দিয়ে দেবে। উত্তম বলল সে ঠিক আছে। এবার সকালবেলা সুশীলবাবু এসছে সুশান্তবাবুর কাছে, বলছি যে আপনার কাজ হয়ে গেছে, আপনি সোজা চলে যান রামপুরহাটে। আপনার যে পৈতৃক বাড়ি আছে সেই বাড়ির চিলেকোটায় আপনার বউ ছেলে মেয়েকে আটকে রেখে দিয়েছে, তো এখনই যাবেন। ওর যে লোক বন্দি করেছিল সে এখন নেই ঘরে, সে বাইরে বেরিয়েছে। আপনি এখন যদি গিয়ে পৌঁছতে পারেন রামপুরহাটে, ও আজকে থাকবে না, যে পাহারাদার সে রাত্রিবেলা আসবে, তার আগে গিয়ে আপনি ছেলে বউ বাচ্চাকে কন্যাকে বার করে নিন। বার করে দুপুরবেলার মধ্যে আপনি ওইখানে চলে যাবেন। বাচ্চা মেয়ে আর ছেলেকে নিয়ে যাবেন না, আর বউকে নিয়ে যাবেন না, আপনি একা যাবেন। উত্তম আপনার হাতে সম্পত্তি ফেরত দেবে, কিন্তু ও বলেছে, কথা দিয়েছে ও কিচ্ছু করবে না। যদি আপনাকে কিচ্ছু করে সঙ্গে সঙ্গে ওইখান থেকে আমাকে মোবাইলে ফোন করবেন। ও যদি কোনো মারবার কোনো চেষ্টা করে তাহলে ওকে একদম শেষ পরিণতি করে দেবো। কিন্তু আপনাকে কথা দিতে হবে, ওকে আজীবন বাঁচিয়ে রাখবেন এবং ও এক কোণে পড়ে থাকবে, ও দেখাশোনার দায়িত্ব সব আপনার, যেহেতু আপনি মানুষ করেছিলেন। বললো আমি কথা দিচ্ছি। সুশীলবাবু গেল, সম্পত্তি ওর হাতে ফেরত দিল, খালি বলল আমাকে ক্ষমা করে দিন। সুশীলবাবুকে বলছে উত্তম আমাকে ক্ষমা করে দিন, আমি এই ভুল আর করব না, আমি যা করেছি তার পাপের প্রায়শ্চিত্ত আমি করব। সুশীলবাবু বলে যে ঠিক আছে, তুই এই বাড়িতেই থাকবি, তুই ও পাশের ঘরে এক কোণে থাকবি, তোর খাবার ঠাবার যা দেবার কাজের লোক দিয়ে আসবে, অসুস্থ অবস্থায় তোকে পড়ে থাকতে হবে, তোর যখন যা ডাক্তার আমি দেখিয়ে দেব। সুশীলবাবুর জীবনে এইরকম একটি মারাত্মক ঘটনা, ব্ল্যাক ম্যাজিক দ্বারা তিনি জীবন ফিরে পেয়েছিলেন, তার স্ত্রী কন্যা তার ছেলে, তার ব্যবসা, তার বাড়ি পৈতৃক সম্পত্তি সব ফিরে পেয়েছিলেন। এই ব্ল্যাক ম্যাজিক সুশান্তবাবু বললেন আমার দ্বারা কোনো ক্ষতি আমি করব না, তাকে বাঁচিয়ে রেখেছি, তাকে আপনি কথা দিয়েছেন তাকে কিছু করবেন না, তাই আপনার কাজটা করলাম। বলল আপনার আমার যা কিছু আছে আমি আপনাকে কিছুটা দিতে চাই, আপনার এই বাড়িটা মানুষের সৎ কাজে সৎ ব্যবহারে লাগুক, আপনার এই জ্ঞানটা আপনাকে। তারপর থেকে মাস দুয়েকের মধ্যে একটা দোতলা বাড়ি করে দিল এবং ওইখানে ওই সুশান্তবাবু ভট্টাচার্যের মধ্যম গ্রামে একটি বাড়ির মধ্যে একটি নাম লিখে দিল। সেই নামটি আমি বলতে পারলাম না, কারণ বারণ আছে। তার কাছে অনেক লোক যায় উপকার পেয়েছে, উপকার পাওয়ার জন্য, কোনো খারাপ উদ্দেশ্যে গেলে তার কাজ করেন না সুশান্তবাবু। তাই সুশীলবাবু জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা আপনাদের শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার কোনো মারাত্মক ঘটনা এরকম শোনাবো আপনাদের। নমস্কার।